এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তার কারণ ভালো যদি নাই থাকতাম তাহলে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিশ্চয়ই শেয়ার করতে পারতাম না। তাই তো নিজেকে সবসময় ভালো থাকতে হয়, আর কারোর জন্য না হোক, অন্তত নিজের জন্য তো নিজেকে ভালো রাখাই যায়, তাই না? কি বলো তোমরা? নিজে যদি ভালো নাই থাকি তাহলে অন্যকে কি করে ভালো রাখবো বলো তো? তাই তো আমার মনে হয় একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে নিজেকে নিজেই ভালো রাখা উচিত, অন্তত ভালো রাখার চেষ্টাটুকু করা উচিত। হ্যাঁ জানি, বিয়ের পর সব মেয়ের পরিস্থিতি সমান হয় না, সবার আলাদা আলাদা হয়, কিন্তু তাও আমি কথা বলছি কেন জানো? তার কারণ হলো একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যায়, আর এই লাইফে তোমাকে এখানে অনেকে অনেক কিছু শেখাবে, তোমাকে নিজেকে অনেক কিছু শিখতে হবে, অনেকে অনেক কিছু শোনাবে, অনেক কিছু বলবেও, কিন্তু সবার বলায় কান দিলে কিন্তু চলবে না। কিছুটা শুনতে হবে আর কিছুটা নিজের মতো করে তোমাকে বাঁচতে হবে, কারণ সবটা যদি তুমি অন্যের ওপর ছেড়ে দাও তাহলে তারা ভেবে নেবে তুমি তাদের কথায় উঠবে বসবে, আর সেইটা ভেবেই তোমাকে তাদের মতো চালানোর চেষ্টা করবে। তাই কিছুটা তাদের কথা শোনো আর কিছুটা নিজের মতো করার চেষ্টা করো। এই যেমন মাঝে মাঝে নিজের ইচ্ছেগুলো নিজেই পূরণ করার চেষ্টা করো, কারণ কেউ চাইবে না তুমি তোমার ইচ্ছাগুলো পূরণ করো। যদি তোমার হাজব্যান্ড ভালো হয় তাহলে নিশ্চয়ই সে তোমার সঙ্গ দেবে, আর যদি ভালো না হয় তাহলে পুরো ফ্যামিলির সবাই তোমার ওপর চেপে বসবে, আর ওই ফ্যামিলিতে তোমার টিকে থাকা ভীষণই কষ্টের ব্যাপার হয়ে উঠবে। আমি তো আমার হাজব্যান্ডের দিক থেকে ভীষণ লাকি, তার কারণ সে আমার অনেক খেয়াল রাখে, আমার সমস্ত কাজে সে আমাকে হেল্প করে। আজকাল কটা মেয়ে এরকম ভাগ্য পায় বলো তো? তার জন্যে আমি ভগবানকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। আজকে ও বাড়িতে ছিল না, কাজে গেছিল, তাই আমি কাজগুলো সব একা একাই করে নিচ্ছিলাম, আর ও যখন বাড়িতে থাকে তখন তো আর বলতেই হয় না, আমার সমস্ত কাজগুলো ভাগাভাগি করে নেয়। নেক্সট কোনো একদিন অন্য একটা ভিডিওতে তোমাদের সেটাও দেখাবো যে ও আমার কত কাজে হেল্প করে, আর আমার সমস্ত কাজ কীরকমভাবে আমাকে এগিয়ে দেয়। আমার তো মনে হয় বিয়ের পর একে অপরের কাজ ভাগাভাগি করে করলে তাতে দুজনের সম্পর্কও ভালো থাকে, আর এদিকে কষ্টও কম হয়। আর আমার আরও একটা কথা মনে হয় জানো তো, যে বিয়ের পর মেয়েদের হাজব্যান্ডের সাপোর্ট সবচেয়ে বেশি জরুরি। ফ্যামিলির আর কেউ তোমাকে সাপোর্ট করলো কি করলো না তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমার হাজব্যান্ড যদি তোমাকে সমস্ত কাজে সাপোর্ট করে তাহলে তুমি জীবনে সাকসেসফুল। আর এরকম হাজব্যান্ড যদি মেয়েদের সঙ্গে থাকে তাহলে জীবনে যত বাধাই আসুক না কেন সমস্ত কিছু হাসি মুখে পার করে যাওয়া যায়। আজকে তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করে ফেললাম, আর আমার হাজব্যান্ডের সম্পর্কে আর কিছু বলছি না এই ব্লগে, কারণ ওর সম্পর্কে আমি যতই বলি না কেন আমার কম মনে হয়। যাই হোক, তোমরা আমার ব্লগটা এই পর্যন্ত দেখছো তো? হ্যাঁ জানি আজকের ব্লগটা আমার অন্য দিনের ব্লগের থেকে একটুখানি বড়, কিন্তু প্লিজ একটু কষ্ট করে দেখো। আমি আমার ব্লগগুলো পুরো ভয়েস ওভার দিয়ে দেওয়ার চেষ্টা করি, তার কারণ কোনো ব্লগে মিউজিক অ্যাড করলে, যে কোনো মিউজিক অ্যাড করি না কেন আর যতটুকুই অ্যাড করি না কেন তাতে কপিরাইট দিয়ে দেয়, সেই কারণেই পুরো ব্লগটাই আমাকে ভয়েস ওভার দিতে হয়। আমি তো অত শত বুঝি না যে অন্য যারা ভিডিও আপলোড করে তারা তাদের ব্লগে কিভাবে মিউজিক অ্যাড করে বা তাদের কোনো সমস্যা হয় কি না। যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও। যাই হোক, সকালবেলার কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর কাপড় কাচতে গিয়ে আমি পুরোটাই ভিজে গেছিলাম, তাই ড্রেস চেঞ্জ করে আবার চলে এলাম রান্নাঘরে এসে দুপুরে রান্নার জোগাড় করে নিচ্ছি। ফার্স্টে আমি এই মশলাগুলো কেটে নেব, তারপরে এই বেগুনগুলো ভাজার জন্য কেটে নেব। ও তোমাদের তো বলাই হয়নি যে আজকে দুপুরের মেনুতে কি হবে। আজকে মাংস হবে, বর বাজারে গেছিল আর বাজার থেকে আসার সময় মাংস নিয়ে এসে,
তারপর দেখো কিছুটা পরিমাণ জিরেও নিয়ে নিলাম। জিরেটা মিক্সিতে হালকা গুঁড়ো করে নিয়ে অন্য সব মশলার সঙ্গে দিয়ে আবার পেশাই করে নিলাম। আমি কিন্তু সমস্ত মশলা এইভাবেই পেশাই করি। মশলাপাতি সব গোছানো কমপ্লিট, চলো এবার স্নান করে আসি। দেখো চুলটা কেমন তেল চিটচিটে হয়ে আছে। কালকে আমার শরীর একটু খারাপ থাকায় বর আমার মাথায় তেল লাগিয়ে দিয়েছিল, তাই আজ শ্যাম্পু করে নেব। তো দেখো স্নান সেরে আমি চলেও এসেছি। গরমের দুপুরে স্নান করার পর ওই 5-10 মিনিটই ফ্রেশ ফিল হয়, তারপর আবার যেই কে সেই। চলো এবার বেশি বকবক না করে পুজোর জন্য ফুলগুলো তুলে আনি। এরপর দেখো আমি পুজোর বাসনও ধুয়ে নিয়ে এসেছি। দাঁড়াও এবার পুজোটা সেরে নি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না। কিন্তু একটা কথা কি জানো তো, আমি যতদূর বুঝেছি জীবনে যত যাই হয়ে যাক না কেন বিশ্বাসটা সবসময় ঠাকুরের উপরই রাখতে হয়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো করা কমপ্লিট। এবার ঠাকুর প্রণাম করে নেব। পুজো কমপ্লিট করে ঘরে চলে এলাম। এবার ভেজা চুলটা আঁচড়ে নেব। যেহেতু শ্যাম্পু করেছিলাম তাই একটু আঁচড়ে নেওয়া জরুরি। এরপর আবার রান্নাঘরেও যেতে হবে, আর এখন যদি না আঁচড়াই পরে চুল আঁচড়াতে গেলে দেরি হয়ে যাবে। আর এই কয়দিন দুপুরে যা গরম পড়ছে, দুপুরে বলতে কি সারাদিনই প্রচণ্ড গরম পড়ছে। আর এই অবস্থায় চুল রেখে যদি রান্নাঘরে রান্না করতে যাই তাহলে আমার চুলের অবস্থা আবার 12টা বেজে যাবে। চুলটা আঁচড়ে নেওয়ার পর আমি কিন্তু সিঁদুরও পরে নিয়েছি। যদিও আমি জানি যে ভেজা চুলে সিঁদুর পরতে নেই, কিন্তু আমার আজকে কিচ্ছু করার নেই। আমার রান্না করতে আজকে অনেকটা সময় লাগবে, তাই এখন পরে নিলাম। চলো এবার ফ্রিজ থেকে মাংসটা বের করে নিই। মাংসটা কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম জানো। রান্নাঘরে এসে ফার্স্টে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব। জানো তো আজকে আমার কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেছে রান্নাঘরে আসতে, দুপুরে রান্না করার জন্য। তো চলো বেশি বকবক না করে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঝটপট করে রান্নাটা করে ফেলি। এরপর বেগুন ভাজা নামিয়ে নিয়ে আমি কিন্তু আলুগুলোও ভেজে নিয়েছিলাম। এবার আবার কড়াইতে তেল দিয়ে ওই কড়াইতে মাংসের জন্য মশলাগুলো এক এক করে দিয়ে কষিয়ে নেব ভালো করে। তো দেখো তেল গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু পরিমাণ মতো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর কিছুটা পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজও দিয়ে দিয়েছি। তারপর ওতে সামান্য পরিমাণ লবণ আর টুকরো করে রাখা টমেটোগুলোও দিয়ে দিয়েছি। এরপর আমি কিন্তু পেশাই করে রাখা মশলাটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর কয়েক টুকরো চই ঝাল। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি। যেহেতু আজকে আমি গ্যাসে রান্না করছি তাই ভেজে রাখা আলু আর মাংসটা একসঙ্গেই দিয়ে দিলাম, কারণ আলুটা গলতে একটু সময় লাগবে। এরপর মাংসটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর ঢাকা তুলে আবার কিছুটা নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। এইভাবে 2-3 বার ঢেকে ঢেকে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দেব। আজকে আমি মাংসের ঝোলটা অতটা রাখবো না, তাই যতটা লাগবে আমি ততটাই জল দিয়ে দিয়েছি। এরপর দেখো মাংসের ঝোলটা কিন্তু বেশ খানিকটা কমে এসেছে। এবার মিট মশলা দিয়ে দিলাম। অ্যাট দ্য লাস্ট ওয়ান মাংসটা নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাংস তো অনেকে অনেক রকমভাবে রান্না করে। আচ্ছা তোমরা বলো তো তোমরা কে কে আমার মতো এইভাবে মাংস রান্না করো? চলো এবার তোমাদেরকে আজকে দুপুরের মেনুটা দেখিয়ে দিই। তো আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, লেবু, মাছের ডিম ভাজা, বেগুন ভাজা, ডাল আর মাংস। ডাল আর মাছের ডিম ভাজাটা আমার শাশুড়ি মা করেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে যেও প্লিজ। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। বাই, লাভ ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।